মাত্র ৩০ বছর আগে চীন ছিল একটি উন্নয়নশীল দেশ, যার প্রধান পরিচয় ছিল সস্তা শ্রম ও বিশাল জনসংখ্যা। আজ চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং সামরিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিদ্বন্দ্বী। এই উত্থান শুধু একটি দেশের উন্নয়ন নয়, বরং এটি একটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের পরিবর্তনের ইঙ্গিত। চীনের মেড ইন চায়না এখন আর শুধু খেলনা বা মোবাইল ফোন নয়, বরং হাইটেক চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, এমনকি মহাকাশ গবেষণায়ও চীনের উপস্থিতি জোরালো। ২০১৩ সালে চীন ঘোষণা দেয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা ১৫০টিরও বেশি দেশের সঙ্গে অবকাঠামো, বন্দর, রেলওয়ে ও বাণিজ্যিক সংযোগ স্থাপন করেছে। এই প্রকল্পকে অনেকে আধুনিক যুগের উপনিবেশবাদ হিসেবে দেখেন, যেখানে অর্থনৈতিক সহায়তার আড়ালে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে। আফ্রিকা, এশিয়া, এমনকি ইউরোপের কিছু দেশ এখন চীনের অর্থনৈতিক সহায়তায় বড় ধরনের অবকাঠামো উন্নয়ন করছে। চীনের রপ্তানি শক্তি এতটাই বড় যে অনেক দেশ তাদের তৈরি পণ্যের উপর নির্ভরশীল। এর পাশাপাশি চীনের হাতে রয়েছে বিশ্বব্যাপী এক বিশাল সংখ্যার রেয়ার আর্থ মিনারেল, যা সব আধুনিক প্রযুক্তির মূল উপাদান। অন্যদিকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, এই উত্থানকে দেখছে এক প্রকার কৌশলগত হুমকি হিসেবে। যুক্তরাষ্ট্র একাধারে চীনের উপর প্রযুক্তি রপ্তানি সীমিত করেছে, হুয়াওয়ের মতো কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক জোট গঠন করেছে, যেমন AUKUS এবং কোয়াড। প্রশ্ন হচ্ছে, এই টানাপোড়েন শুধু বাণিজ্যিক নাকি নতুন এক ঠান্ডা যুদ্ধের সূচনা? এক জরিপে দেখা যায় ২০২০ সালের মধ্যে চীন ২০টির বেশি দেশের প্রধান বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে, যেখানে আগে যুক্তরাষ্ট্র ছিল। এমনকি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থায় চীনের প্রভাবও বাড়ছে। চীন এখন নিজের ব্যাংক, সংস্থা এবং ফোরাম তৈরি করেছে, যেমন AIIB এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এতে বোঝা যায় চীন শুধু একটি অর্থনৈতিক শক্তি নয়, বরং একটি বিকল্প বৈশ্বিক কাঠামো গড়ে তুলেছে। সামরিক দিক থেকে চীন দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে বিমানঘাঁটি বসিয়েছে, যা আন্তর্জাতিক আইনের চোখে বিতর্কিত। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন চালাচ্ছে, যার ফলে দুই পক্ষের নৌবাহিনীর মধ্যে প্রায় সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। ২০২৩ সালে চীনের প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় $২২৫ বিলিয়ন, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তারা এখন নিজস্ব স্টিলথ ফাইটার, হাইপারসোনিক মিসাইল এবং AI চালিত যুদ্ধ ব্যবস্থা তৈরি করেছে। শুধু তাই নয়, চীন মহাকাশেও শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। ২০২০ সালে তারা সফলভাবে চাঁদে রোভার পাঠিয়েছে। আগামী দশকে চীনের নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার পরিকল্পনা আছে। এর মানে চীন এখন শুধু পৃথিবীতেই নয়, মহাকাশেও আধিপত্য স্থাপন করতে চায়। পশ্চিমারা এই উত্থানকে ঠেকাতে বিভিন্ন কৌশল নিচ্ছে। ইউরোপের সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্য, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে পার্টনারশিপ এবং প্রযুক্তিতে রপ্তানি নিয়ন্ত্রণ, অল এই কৌশলের অংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চেষ্টা কি যথেষ্ট হবে? চীনের অভ্যন্তরীণ আন্তর্জাতিক কাঠামো এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। তারা একটি একদলীয় ব্যবস্থা চালায়, যেখানে সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব। যদিও এর মধ্যে গণতন্ত্র নেই, তবুও এর ফলে যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে সক্ষম, পশ্চিমা গণতন্ত্র যেখানে নির্বাচনের জন্য নীতিমালা বদলায়, সেখানে এমন ধারাবাহিকতা বজায় রাখা কঠিন। কিন্তু চীনের এই উত্থানের মাঝেও রয়েছে দুর্বলতা। বয়স্ক জনগণের সংখ্যা দ্রুত বাড়ছে, তরুণদের কর্মসংস্থান সংকট তৈরি হচ্ছে এবং বৈদেশিক ঋণের পরিমাণ বাড়ছে। এছাড়া পশ্চিমা কোম্পানিগুলো চীন থেকে সরিয়ে অন্য দেশে বিনিয়োগ শুরু করেছে, যাকে বলা হচ্ছে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। এখন প্রশ্ন, এই শক্তির ভারসাম্য কোথায় গিয়ে থামবে? চীনের নেতৃত্ব কি বিশ্বকে এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে নিয়ে যাবে, নাকি এটি হবে আরেকটি বৈশ্বিক উত্তেজনার কারণ? একদিক দিয়ে আমরা দেখছি এক তীব্র প্রতিযোগিতা, অন্যদিকে এটিও সম্ভব যে উভয় শক্তি একটি সহাবস্থানের কাঠামো খুঁজে বের করবে। ভবিষ্যৎ বলবে চীনের উত্থান কি হবে, একটি শান্তিপূর্ণ পরিবর্তন নাকি বৈশ্বিক অস্থিরতার নতুন অধ্যায়। দৃষ্টিকোণ থেকে আজ এটাই ছিল। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।